হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক অ্যাম্বিশন। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের যে পার্ট 1 এর আগের ভিডিওটা দিয়েছিলাম সেটারই নেক্সট পার্ট এটা, মানে অর্থাৎ পার্ট 2। তো আজকে আমি পার্ট 2টা নিয়ে ডিসকাস করব। যদি এর আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করো, ওখানে তার লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিবা, বা ডেসক্রিপশনেও তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। ভিডিওটা আমি স্টার্ট করছি। এর আগের ভিডিওতে ক্রোমোজোম নিয়ে আমি আলোচনা করেছিলাম ডিটেলসে। আজকে কোষ বিভাজন কিভাবে হয় এবং কোষ বিভাজন হওয়ার পরে যে কোষ চক্রটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো দেখো, মেইনলি কোষ বিভাজন হয় দুটা প্রক্রিয়ায়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কোষ বিভাজন দুটা প্রক্রিয়ায় হয়, একটা সাইটোপ্লাজমের বিভাজনের ফলে হয় আর একটা হয় নিউক্লিয়াসের বিভাজনের ফলে। তো সাইটোপ্লাজমের বিভাজনটা সরাসরি হয়, ওখানে কোনো প্রসেস নাই, মানে সরাসরি সাইটোপ্লাজমের বিভাজন হয়ে আবার নতুন অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, না সরি হ্যাঁ নতুন একটা অপত্য সাইটোপ্লাজম সৃষ্টি হয়। আর নিউক্লিয়াসের বিভাজনে একটা প্রসেস আছে, স্টেপ আছে, সেটা এখানে আমি বলবো এখনই। দেখো, তো কি বললাম, কোষ বিভাজন হয় দুটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে মাইটোসিস বিভাজন, একটা হচ্ছে মিওসিস বিভাজন। ঠিক আছে? মাইটোসিস বিভাজনটা হয় দেহকোষে, অর্থাৎ আমাদের দেহে যে নানা রকম কাজকর্ম হচ্ছে সমস্ত কিন্তু মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? আর মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়? জনন মাতৃকোষ, জনন কোষে আমাদের মিওসিস কোষ বিভাজন হয়। ঠিক আছে? এবার মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আমরা একটু জানবো। ক্লিয়ার? দেখো, মাইটোসিস কোষ বিভাজন কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ক্যারিওকাইনেসিস ঘটে আর সাইটোকাইনেসিস ঘটে। ক্যারিওকাইনেসিস কোনটা? ক্যারিওকাইনেসিস বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, আর সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। ঠিক আছে? তো এই যে আমি প্রথমে বলছি ক্যারিওকাইনেসিসের ব্যাপারে বলছি, মানে নিউক্লিয়াসের বিভাজনটা কি করে হয়। ঠিক আছে? সেটা কি করে হয় সেটা আমরা জানবো। দেখো, আমি এখানে দেখো কোষ চক্রের কথাটা আমি আগেই লিখে দিয়েছি, যেহেতু তোমাদের হয়তো যদি এখন অসুবিধা হয় এটা একটু বুঝতে, তো দেখো আমি একটু বলছি। দেখো, কোষ চক্র জিনিসটা কি, মানে একটা কোষ ছিল, এবার এই কোষটার বিভাজন হওয়ার ফলে কি হওয়ার ফলে, বিভাজন হওয়ার ফলে আরেকটা কোষ সৃষ্টি হলো, আবার এটা কোষ থেকে আবার আরেকটা কোষ সৃষ্টি হলো, আবার এটা থেকে আবার কোষ সৃষ্টি হলো, এই যে এরকম একটা চক্রাকার আবর্তন, হ্যাঁ, এটাকেই বলা হয় কোষ চক্র। ক্লিয়ার? তো এই কোষ চক্রটা কিন্তু একেবারেই এইরকম, আমি যেমন বললাম একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হলো, আরেকটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হলো, এই এত একটা সহজ প্রসেসে কিন্তু হয় না, একটা নির্দিষ্ট প্রসেস আছে। তো কোষ চক্রের মেইনলি দুটা স্টেপ হয়, একটা হচ্ছে প্রোফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজে কি কাজ হয় আর মাইটোটিক ফেজে কি কাজ হয়? এই যে মাইটোটিক ফেজের কথাটা আমি বলছি, এটা কিন্তু মাইটোসিসেরই পার্ট। এই যে মাইটোসিসের কথাটা আমি বললাম, কোষ বিভাজনের যে পার্ট, এই যে এটাই মাইটোটিক ফেজটা কিন্তু ওই মাইটোসিসেরই পার্ট। ঠিক আছে? মানে এখানেই কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হয়, মানে নিউক্লিয়াসের বিভাজন 4টা পর্যায়ে ঘটে, 4টা দশায় ঘটে। আমি আলোচনা করছি আস্তে আস্তে। দেখো, ইন্টারফেজে কি হয়, এই যে কোষচক্র বলছি, তো এই কোষচক্রের ইন্টারফেজে কি কি ঘটে? ইন্টারফেজের 3টা দশা থাকে, একটা হচ্ছে জি1 দশা, একটা এস দশা, আর একটা হচ্ছে জি2 দশা। জি1 দশার কাজ কি? এই জি1 দশায় কি হয়, কোষের আরএনএ ও প্রোটিন সংশ্লেষ ঘটে। আরএনএ প্রোটিন সংশ্লেষ ঘটে কোথায়? জি1 দশা। এই জি1 দশাকে বলা হয় প্রথম গ্রোথ দশা, মানে প্রথম বৃদ্ধি দশা বলা হয় জি1 দশাকে। ইন্টারফেজের জি1 দশাকে প্রথম বৃদ্ধি দশা বলা হয়। ঠিক আছে? এবার নেক্সট তারপরেই যে দশাটা থাকে সেটা হচ্ছে এস দশা। এই এস দশাকে বলা হয় সংশ্লেষ দশা। এখানে ডিএনএর দ্বিতীকরণ ঘটে, কারণ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ মানে উৎপন্ন হয়। এই এস দশাকে বলা হয় সংশ্লেষ দশা। তোমরা খাতায় লিখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ দেয় যে সংশ্লেষ দশা ইন্টারফেজের কোন দশাকে বলা হয়, তখন বলবা এস দশাকে। ক্লিয়ার? এখানে মেইন কাজ কি হয়, এখানে ডিএনএর দ্বিতীকরণ ঘটে। হলো? এবার এস দশার পরেই যে দশাটা থাকে সেটা হচ্ছে জি2 দশা। এটাকে বলা হয়, জি2 দশাকে বলা হয় দ্বিতীয় বৃদ্ধিকরণ দশা। ঠিক আছে? এখানে কি হয়, বিভিন্ন বিপাকীয় বিপাকীয় জাত বস্তুগুলো মানে সক্রিয় হয়।
এইখানে G2 দশাতে। ক্লিয়ার? এখানে এবার ইন্টারফেজের মধ্যে এই যে তিনটা দশা আমরা জানলাম, এখানে আরেকটা ছোট্ট একটা জায়গা থাকে, সেটা হচ্ছে G0 দশা। কি থাকে? G0 দশা। এই G0 দশাটা কোথায় অবস্থান করে? অবস্থান করে কিন্তু এই যে মাইটোটিক ফেজ আছে না, এই মাইটোটিক ফেজ আর G1 দশার মিডিলে কিন্তু এই G0 দশাটা অবস্থান করে। কারণ আমি যদি কোষ চক্র যদি এরকম করে আঁকি, ধর এই যে এটা যদি আমরা কোষ চক্র একটা আঁকি, তো এই G0 দশাটা মানে অবস্থানটা কোথায়? এই যে এই জায়গাটুকুকে আমি ধরছি ইন্টারফেজ, মানে সরি মাইটোটিক ফেজ বা এম ফেজ। মাইটোটিক ফেজকে আমি এম ফেজ বলছি। তো এই জায়গাটুকু আর এটা ধরছি ইন্টারফেজ আই, ঠিক আছে? এবার এটা হচ্ছে প্রথমটা হচ্ছে G1 দশা, এটা হচ্ছে এটা হচ্ছে G1 দশা, এটা হচ্ছে S দশা, আর এটা হচ্ছে G2 দশা, আর এটা আমি বললাম কি এম দশা মানে মাইটোটিক ফেজ, ঠিক আছে? তো এখানে দেখো এই যে এখানে মাইটোটিক ফেজে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা কিন্তু মাইটোটিক ফেজের অংশ এইটুকু, ঠিক আছে? আর এই যে G1 দশা যেখানে শুরু হলো আর মাইটোটিক ফেজ যেখানে শেষ হলো, তার মিডিলে এই জায়গাটুকুতে একটা দশা থাকে, সেটাকে বলা হয় G0 দশা। ক্লিয়ার? কি বললাম? এম দশা আর G1 দশার মিডিলে এই জায়গাটাতে G0 দশা থাকে। তো এই G0 দশার কাজ কি? এই G0 দশার মেন কাজ হচ্ছে, যেমন বলে না রেস্ট নেওয়া, মানে বিশ্রাম নেওয়া। অ্যাকচুয়ালি কি বলতো, কোষ চক্রের কাজ তো হয়েই যাচ্ছে, একটা কোষ থেকে আরেকটা কোষ এরকম হয়েই যাচ্ছে, কিন্তু এই G0 দশায় এসে কিন্তু কোষ থেকে মানে কি হয়, রেস্ট নেয়, একটু বিশ্রাম নেয়। কেন? কারণ এই G0 দশা যদি না থাকতো তাহলে আমাদের মানে অনিয়মিতভাবে কি হতো বলতো, মানে কোষ বিভাজন হয়েই যেত। তাহলে বেশি যদি কোষ বিভাজন হয়েই যায় আমাদের কোষের মধ্যে, তাহলে টিউমার সৃষ্টি হবে, আর টিউমার থেকে ম্যালিগন্যান্ট টিউমার, তাহলে আমাদের ক্যান্সার সৃষ্টি হবে। তো এই যে G0 দশার কাজটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর এই G0 দশায় কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, একটা পেশিকোষ আর স্নায়ুকোষ, এই দুটো জিনিস থাকে। এরা কিন্তু G0 দশায় থাকে, কারণ এদের কোনো দিন বিভাজন ঘটে না। পেশিকোষ আর স্নায়ুকোষের কোনোদিন বিভাজন ঘটে না, এখানে ওরা নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে G0 দশায়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোথায় পেশিকোষ আর স্নায়ুকোষ অবস্থান করে, বলবা যে কোষ চক্রের G0 দশায়। কারণ এখানে মানে ওরা নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে এই দশায়, কারণ এখানে ওদের কোনো কোষ বিভাজন ঘটে না। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখা হয়েছে। এবার তো আমি ইন্টারফেজের ব্যাপারে জানলাম, এবার মাইটোটিক ফেজের ব্যাপারে আমরা জানবো। তো এখানে মাইটোটিক ফেজ মানে এখানে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, মাইটোটিক ফেজে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। এখানে একই কথা, এখানে যদি আমি ওই মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের কথাটা বলতে যাই, মানে নিউক্লিয়াসের বিভাজন, এটা কিন্তু একই, মানে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন কি করে ঘটে, এই প্রসেসটা কিন্তু এখানেই বলছি, একই প্রসেস, এখানে কোনো আর মানে আলাদা কোনো কিছু নেই, এটাই প্রসেস। তো দেখো নিউক্লিয়াসের বিভাজন কি করে ঘটে, ধরো মুছে দিচ্ছি, ধরো এটা একটা নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াস থেকে আমি আরেকটা নিউক্লিয়াস সৃষ্টি করব, তো কি করে ঘটবে? এই চারটা পর্যায়ে কিন্তু একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস উৎপন্ন হবে। তো কি করে? প্রথমে একটা নিউক্লিয়াস আছে, ধরো এটা একটা নিউক্লিয়াস, এই যে আমি এখানে ছবি এঁকে দিয়েছি, নিচের দিকে দেখো, খেয়াল করো, এখানে ছবি এঁকে দিয়েছি যে ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা মিডিলেরটা, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, ঠিক আছে? তো দেখো এটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াস থেকে আমি আরেকটা নিউক্লিয়াস কি করে তৈরি করব? হ্যাঁ, তো মাইটোটিক ফেজের অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের মানে অর্থাৎ ক্যারিওকাইনেসিসের, তুমি যেটাই বলো না কেন সবটাই কিন্তু একই। ক্যারিওকাইনেসিসের প্রথম পর্যায়টা হচ্ছে প্রফেজ, দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মেটাফেজ, তৃতীয় পর্যায়টা হচ্ছে অ্যানাফেজ,
আর টেলোফেজ হচ্ছে লাস্ট পর্যায়। এই টেলোফেজেই কিন্তু অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। আমি একে একে বলছি, দেখো প্রথম যে পর্যায়টা সেটা হচ্ছে প্রফেজ। এটা কিন্তু খুবই দীর্ঘস্থায়ী পর্যায় বা দীর্ঘস্থায়ী দশা। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘটে। এই প্রফেজটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘটে। এই প্রফেজে কিন্তু অনেক কিছু হয়। কি কি হয়? তো দেখো, আমরা জানি নিউক্লিয়াসের গঠন আমরা প্রথমেই ক্লাস 8-9-এ আমরা হয়তো পড়ে থাকবো যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু বলে নাম শুনেছিলাম। ক্রোমাটিন তন্তুগুলো কি হয়? এঁচে পেঁচে ভাবে মানে একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ধরো এখানে ক্রোমাটিন তন্তুগুলো কি হয়? এরকম 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 ভাবে ছিল কি না? এই ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু ক্রোমোজোমের অংশ। এর আগে বলেছিলাম, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, যে এই যে ক্রোমাটিন তন্তুগুলো এই যেভাবে এঁচে পেঁচে আছে এগুলোকেই কিন্তু ক্রোমোজোম বলে। ঠিক আছে? তো এই ক্রোমোজোমগুলো ধরো এই নিউক্লিয়াসের মধ্যে এইভাবে মানে এঁচে পেঁচে আছে। ঠিক আছে? ক্রোমাটিন জালিকা আকারে ক্রোমোজোমগুলো। এবার কি হয়, এখানে প্রফেজে কি হয়? জল বিয়োজন স্টার্ট হয়। জল বিয়োজন স্টার্ট হয়। জল বিয়োজন স্টার্ট হওয়া মানে কি? জল বিয়োজন হলেই কি হবে এটা আমরা একটু সাধারণ অন্য উদাহরণ দিয়ে আমি একটু বোঝাচ্ছি। ধরো কোনো একটা গামলা নিয়ে এসো। এবার গামলাতে দড়ি, বোঝো দড়ি। এবার ওই দড়িগুলো কি করেছো? একটা মানে রং গোলা আছে। এবার রং গোলা এতে মানে একটা সাদা, অনেকগুলো সাদা মানে দড়িগুলো সুতোর মতো এরকম করে নিয়ে মানে ওখানে ডুবিয়ে দিয়েছো। এবার তুমি ওই দড়িগুলো উঠিয়ে দেখছো। এবার তুমি একটা গামলাতে রাখলা। এবার তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো না যে এখানে দড়ি আছে না সুতো আছে না কি আছে, তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো না। কিন্তু তুমি যদি আবার ওই গামলাটার মধ্যে এক বালতি জল ঢেলে দিলা, তো এবার যদি তুমি হাত দিয়ে ওঠাও, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে এখানে হ্যাঁ দড়ি আছে না সুতো আছে না কি আছে, তুমি কিন্তু বুঝতে পারবা। তো ঠিক তেমনই এই জিনিসটা, যে এই যে এরকম এই চেপে ছিল, এবার এখানে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু জল বিয়োজন শুরু হয়। তখন কি হয়? এই ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু স্পষ্ট আকার আমরা বুঝতে পারি যে হ্যাঁ এগুলো এই যে এটার সাথে এটা পেঁচিয়ে আছে, এটার সাথে এটা পেঁচিয়ে আছে, তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। ঠিক আছে? এখানে অটোমেটিক জল বিয়োজন শুরু হয়। হলো। তো আমরা কি বললাম? ক্রোমাটিন বস্তুগুলো বা ক্রোমাটিন তন্তুগুলো আমরা স্পষ্ট আকারে বুঝতে পারি। এটা ফার্স্ট পয়েন্ট। আমি কি বললাম? এখানে প্রথম ও দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রফেজ। এখানে কি বললাম? ক্রোমাটিন সূত্রগুলির জল বিয়োজন ঘটে, হয়ে গেল, এটা বললাম। এবার এখানে কি হয়? এখানে প্রফেজ, তারপরে ক্রোমোজোম, এগুলো আস্তে আস্তে পরিষ্কার আকারে দেখতে পাওয়া যায়। এই যে ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়, দেখতে আমরা পাই জল বিয়োজনের ফলে। এবং কি হয়? লাস্টে যখন প্রফেজ শেষ হতে চলছে, এই দশাটা যখন শেষ হতে চলছে, তখন কিন্তু এই যে নিউক্লিয় পর্দা, যে বাইরের যে পর্দাটা আছে, এটার কিন্তু অবলুপ্তি হয়ে যায়। ক্লিয়ার? এই নিউক্লিয় পর্দার কিন্তু অবলুপ্তি হয়ে যায় প্রফেজের লাস্টে কিন্তু। আর মেটাফেজে কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে হয়ে যায়, কিন্তু এখানে কি হয়? নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়ে যায়। আর এই যে দেখো এখানে ছোট ছোট দুটা গেছি, এটাকে বলা হয় সেন্ট্রিওল। তো এখানেও দুটো সেন্ট্রিওল আছে, এখানে সেন্ট্রিওল আছে। তো সেন্ট্রিওলের কাজ কি? বেমতন্তু গঠনে সাহায্য করবে। পরের স্টেপে আমি দেখছি। যাই হোক, তো হলো তাহলে প্রফেজে কি হলো? প্রফেজে এখানে জল বিয়োজন শুরু হবে এবং ক্রোমাটিন তন্তুগুলো মানে ক্রোমোজোম আকারে আমরা স্পষ্টভাবে দেখতে পারবো। এ দেখো ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। হয়ে গেল প্রফেজের এটা পার্ট। এবার মেটাফেজে কি হয়? মেটাফেজে কি হয়? এখানে কিন্তু বেমতন্তু সৃষ্টি হয়। বেমতন্তু কিভাবে সৃষ্টি হয়? এই যে আমি বললাম না, এখানে প্রফেজে সেন্ট্রিওল ছিল, এই যে সেন্ট্রিওল ছিল দুই দিকে। এই সেন্ট্রিওলগুলো কি হয়? এক ধরনের রশ্মি বিকিরণ করে, সেটাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। কি বলা হয়? অ্যাস্ট্রাল রশ্মি বিকিরণ করে। এই রশ্মিগুলো যে ডট ডট আকারে, এই রশ্মিগুলো একে 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 জুড়ে গিয়ে কি হয়? বেমতন্তু গঠন করে। ক্লিয়ার? বেমতন্তু গঠন করে। কিন্তু প্রাণী কোষে কিন্তু অ্যাস্ট্রাল রশ্মি নির্গত হয়, দিয়ে বেমতন্তু গঠন করে। কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু মাইক্রোটিউবিউল নামে একটা বস্তু থাকে, যেটা কি করে? বেমতন্তু গঠন করে। ঠিক আছে? প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? অ্যাস্ট্রাল রশ্মি নির্গত হয়, দিয়ে বেমতন্তু গঠন করে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল কি করে? বেমতন্তু গঠন করে। হলো, এটা জানলাম। এবার আমাদের মেইন জিনিসটা যেটা আমরা জানবো, ক্রোমোজোমের কথা। তো এই ক্রোমোজোমগুলো কি হয়? এখানে দেখো প্রফেজে কি হয়? ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রোমোজোমগুলো। কিন্তু এই মেটাফেজ দশায় ক্রোমোজোম কি হয়? বিষুব অঞ্চলে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে।
এই যে দেখো সবটি সারিবদ্ধভাবে এক লাইনে একদম চলে এসছে, আর ছড়িয়ে ছিটিয়ে নাই মেটাফেজে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে মেটাফেজ দশায় এরকম কোশ্চেন আসে, কোন দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে অবস্থান করে বা বিষুব তলে অবস্থান করে, তখন কি বলবা? মেটাফেজ দশায়। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হলো। এবার তার পরের পর্যায়ে কি হয়? অ্যানাফেজ। এই অ্যানাফেজ দশায় কি হয়? এখানে অ্যানাফেজীয় চলন লক্ষ্য করা যায়। অ্যানাফেজীয় চলন কোনটা? এই যে দেখো মিডিলে যে আমি বললাম না যে নিরক্ষীয় তলে ক্রোমোজোমগুলো অবস্থান করেছে, এই ক্রোমোজোমগুলো কি হয় অ্যানাফেজে, মানে এই অ্যানাফেজ দশায় কি হয়? একে অপরের থেকে খুলে যায়। এই একটা ক্রোমোজোম এই ক্রোমোজোম থেকে কি হয়? খুলে যায়, এটা থেকে এটা খুলে যায়। এই যে খুলে যায় আর কি করে? নিজের মেরুর দিকে যাওয়ার চেষ্টা করে। মানে এই ক্রোমোজোমটা কি করে? উপরের দিকে যেতে চাইছে, আর নিচেরটা কি করে? নিচের দিকে আসতে চাইছে। এই যে এটা একটা চলন বলে, এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। তাহলে কোন দশায় অ্যানাফেজীয় চলন দেখা যায়? ক্রোমোজোমে অ্যানাফেজীয় চলন দেখা যায়, তখন বলবা অ্যানাফেজ দশায়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে অ্যানাফেজ এই যে দশাটা আমি বললাম না, দেখো এই ক্রোমোজোমটা উপরের দিকে যেতে চাইছে, মানে উপরের মেরুর দিকে যেতে চাইছে, এই ক্রোমোজোমটা নিচের মেরুর দিকে যেতে চাইছে। তো এই যে যাওয়ার জন্য ক্রোমোজোমের আকার কিন্তু হেরফের হয়। তো ক্রোমোজোমের আকার কি রকম হেরফের হয়? ওই যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের আকার হেরফের হয়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, আর কি বলছে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির, অ্যাক্টোসেন্ট্রিক জে আকৃতির, আর টেলোসেন্ট্রিক হচ্ছে আই আকৃতির। ঠিক আছে, এবার তারপরে লাস্ট যে পর্যায়টা থাকে সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কি হয়? এখানে কি হয়? দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এখানে আবার নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়। প্রথমে কি হয়েছিল? নিউক্লিয় পর্দা অবলুপ্তি হয়েছিল, কিন্তু আবার এখানে টেলোফেজে কি হয়? আবার এই যে দেখো এই যে একটা নিউক্লিয় পর্দার আবার আবির্ভাব হয়, আর দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই যে একটা নিউক্লিয়াস ছিল, আর একটা নিউক্লিয়াসের সৃষ্টি হলো। এই যে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় কোথায়? টেলোফেজ দশায়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে মাইটোটিক ফেজের অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের বা ক্যারিওকাইনেসিসের কোন দশায় নতুন অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তখন বলবা টেলোফেজ দশায়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা খুব ভালো করে পড়বা। তোমাদের ক্লাস 10-এর যে টেক্সট বুক আছে সেখান থেকে রিডিং পড়বা খুব সুন্দর করে। যেটা বুঝতে পারবে না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই চ্যানেলটা তোমরা বেশি করে শেয়ার করবা বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করবা, এবং ক্লাস 10-এর যাবতীয় প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আর প্রত্যেকটা টপিক ভিত্তিক আমি নেক্সটে ভিডিও আনবো। ঠিক আছে, এবার এটা তো হলো। তো এটা হচ্ছে কোষ চক্র। তো কোষ চক্রের আমি যে কথাটা বললাম, নিউক্লিয়াসের বিভাজন নিয়ে আমি এই কথাটা বললাম। ঠিক আছে, এবার সাইটোকাইনেসিস, এটা তো মাইটোসিসেরই তো অংশ। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনের কথা আলোচনা করলাম। এবার সাইটোকাইনেসিসের বিভাজনটা কিভাবে হয়? সাইটোকাইনেসিসের বিভাজন সরাসরি ঘটে। ঠিক আছে, সাইটোকাইনেসিস বিভাজন সরাসরি ঘটে। সাইটোকাইনেসিস সাধারণত প্রাণীদেহে দেখা যায়, ওই শৈবাল, তারপরে শৈবালদের দেহে দেখা যায়, আর দেখা যায় না সেরকম। যাই হোক, দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে, আর প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ, খাজ, মানে ক্লিভেজটা হচ্ছে খাজ সৃষ্টির মাধ্যমে কি হয়? প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে। এটুকুই জাস্ট মনে রাখবা সাইটোকাইনেসিসের, যে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস মানে কোন পদ্ধতির দ্বারা ঘটে, তখন বলবা কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ বা খাজ সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, তো এটা মাইটোসিসের পার্ট বললাম, মানে এটা দেহকোষ বিভাজনের কথা বললাম। এবার মিওসিস কোথায় ঘটে? আমি প্রথমে বলেছিলাম মিওসিস ঘটে জনন কোষে। মিওসিসের ডিটেলসটা আমি এর পরের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, কারণ মিওসিসটা একটু বড় আছে, সে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো যাই হোক, এখানকার মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবা। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবা। সেখানে তোমাদের প্রত্যেকটা বিষয় ভিত্তিক সেখানে পিডিএফ আকারে নোট এবং সাজেশন দেওয়া হবে তোমাদের মাধ্যমিকের জন্য।
তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ।